Kesin ilan edildiği gün İsrail সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইসরায়েল তুরস্ক সরাসরি যুদ্ধের শঙ্কা। ভুল বোঝাবুঝি এড়াতে স্থায়ী সমন্বয় কেন্দ্র খোলার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালী খুলতে আমেরিকাকে 5 শর্ত ইরানের। পারমাণবিক অস্ত্র নিয়ে তেহরানকে নতুন করে সতর্কবার্তা ট্রাম্পের। তুরস্ক ও ইরানের বিরুদ্ধে নতুন আঞ্চলিক জোট গঠনের ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর। তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলার হুমকি ভারতীয় সাবেক জেনারেলের। ভূরাজনৈতিক মেরুকরণের নতুন উত্তেজনা। 8 মাস পর আদিয়ালা কারাগারে শ্রী বুশরা বিবির সাথে ইমরান খানের সাক্ষাৎ। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে এখন সংঘাতের একাধিক ফ্রন্ট উন্মুক্ত। এই উত্তেজনার পারদ এতটাই চরমে পৌঁছেছে যে একটি সামান্য সামরিক ভুল বা ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলকে পরাশক্তিগুলোর মধ্যকার সরাসরি যুদ্ধে রূপ দিতে পারে। সম্প্রতি সিরিয়ার ইদলিবে অবস্থিত আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলের চালানো এক ভয়াবহ হামলার পর ঠিক এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তুরস্কের সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে ইসরায়েলি হামলায় ইসরায়েল ও তুরস্কের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের উপক্রম হয়, যা পুরো বিশ্বকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম i24 নিউজের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া ও তুরস্ক বিষয়ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক এই পরিস্থিতিকে অত্যন্ত মারাত্মক এবং চিন্তার বিষয় বলে আখ্যা দিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূতের মতে, সিরিয়ার আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশের পর তুর্কি বাহিনী একেবারেই জানত না যে তাদের আসল লক্ষ্যবস্তু কী। সামরিক তথ্য বিনিময়ের অভাবে এবং রাডার সিগন্যাল বিশ্লেষণ করে তুরস্ক ভেবেছিল এ হামলায় হয়তো তাদের নিজেদের ভূখণ্ড বা বাহিনীর উপরই হতে যাচ্ছে। এমন মারাত্মক আশঙ্কা থেকে তুর্কি বিমান বাহিনী তাদের যুদ্ধবিমান নিয়ে পাল্টা আক্রমণের চূড়ান্ত প্রস্তুতিও নিতে পারত। টম ব্যারাক স্বস্তি প্রকাশ করে জানান, কোনো প্রাণহানি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া সম্ভব হয়েছে। তবে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এড়াতে একটি স্থায়ী সমন্বয় কেন্দ্র বা কোঅর্ডিনেশন সেন্টার খোলার প্রস্তাব দিয়েছেন তিনি, যেখানে হিব্রু, আরবি, ইংরেজি ও তুর্কি ভাষায় যোগাযোগের জন্য দিনরাত সার্বক্ষণিক সামরিক প্রতিনিধি মোতায়েন থাকবে, যাতে স্রেফ একটি ভুল সংকেতের কারণে কোনো সাধারণ বিমান হামলা রক্তক্ষয়ী যুদ্ধে রূপ না নেয়। তবে একটা বড় প্রশ্ন সামনে এসেছে, তুরস্কের এত কাছাকাছি গিয়ে ইসরায়েল কেন এই ঝুঁকিপূর্ণ হামলা চালালো? এই প্রশ্নের উত্তরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে স্পষ্ট একটি বার্তা দেওয়া হয়েছে। ইসরায়েলের দাবি, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা ইস্যুতে আগে যে স্থিতিবস্থা বা স্ট্যাটাস কো ছিল, দামেস্ক তা লঙ্ঘন করেছে। বিশেষ করে আলেপ্পোর কাছে একটি বিমান ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দিয়ে সিরিয়া ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, সিরিয়াকে এ বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা উপেক্ষা করে সে সামরিক বোঝাপড়া ভাঙার পথে এগিয়েছে। ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, নিজেদের নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি তারা সহ্য করবে না এবং আগের নিরাপত্তা ব্যবস্থায় ফিরে যাওয়াকেই তারা স্বাগত জানাবে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এই সামরিক উত্তেজনার পেছনে সম্পূর্ণ ভিন্ন এক কৌশলগত সমীকরণ দেখতে পাচ্ছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধ ছাড়া যেন এক মুহূর্তও টিকতে পারছে না ইসরায়েলি প্রশাসন। অভ্যন্তরীণ চরম রাজনৈতিক সংকট, দুর্নীতি মামলা এবং সাধারণ নাগরিকদের ক্ষোভ থেকে সবার মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখতে নেতানিয়াহু সুকৌশলে যুদ্ধকে প্রলম্বিত করার নীতি গ্রহণ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, গাজা ও লেবাননে ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন তিনি তুরস্কের মতো একটি আঞ্চলিক পরাশক্তিকেও উস্কে দেওয়ার চেষ্টা করছেন। নেতানিয়াহু খুব ভালো করে জানেন, যুদ্ধ থামলেই তাকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামানো হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই পুরো মধ্যপ্রাচ্যকে বিপদে ফেলে হলেও যে কোনো মূল্যে চারদিকে যুদ্ধের আগুন জ্বালিয়ে রেখে নিজের ক্ষমতা ধরে রাখাটাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের এই বৃহত্তর কৌশল শুধু সামরিক হামলার মধ্যেই সীমাবদ্ধ নেই, তারা এখন পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে মেরুকরণের সুদূর প্রসারী ছক কষছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাম্প্রতিক এক বক্তব্যে এই পরিকল্পনার চিত্রটি আরও পরিষ্কার হয়ে উঠেছে। עם אינדונזיה, מדינות נוספות, אנחנו נבנה ברית של הכוחות המתונים באזור. বেনেট অত্যন্ত খোলামেলাভাবেই জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের মধ্যপন্থী শক্তি হিসেবে পরিচিত দেশগুলোকে নিয়ে একটি নতুন জোট গঠনের কাজ চলছে, যেখানে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রগুলোকে যুক্ত করার চেষ্টা চলছে। এই জোটের মূল লক্ষ্য হবে তথাকথিত ইসলামপন্থী বা কট্টরপন্থী শক্তিগুলোর প্রভাব মোকাবিলা করা, যার প্রথম সারিতে রয়েছে ইরান, কাতার এবং তুরস্ক। বেনেট স্পষ্ট করে বলেছেন, এই অঞ্চলকে নিজেদের মতো করে ঢেলে সাজাতে তেল আবিব এখন খুব কড়া ও কার্যকরী পদক্ষেপ নেবে এবং প্রয়োজনে নিজেরাই সরাসরি মাঠে নামবে। ইসরায়েলের এই জোট গঠনের কেন্দ্রবিন্দুতে থাকা তুরস্ক ও ইরানের বিরুদ্ধে উত্তেজনা এখন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই।
পাকিস্তানের সাথে তুরস্কের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক এবং কাশ্মীর ইস্যুতে আঙ্কারার প্রকাশ্য অবস্থানের কারণে দক্ষিণ এশিয়াতেও এর ভূরাজনৈতিক প্রভাব পড়েছে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ভারতের শীর্ষ নিরাপত্তা বিশ্লেষক, কার্গিল যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সাবেক সেনা কর্মকর্তা জেনারেল জিডি বক্সি তুরস্ককে সরাসরি সামরিক হুমকি দিয়েছেন। ভারত পাকিস্তান উত্তেজনায় তুরস্কের ভূমিকা নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি সতর্ক করে বলেন, তুরস্ক যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে বা ভারতের স্বার্থবিরোধী শত্রুতামূলক আচরণ অব্যাহত রাখে তবে ভারত তাদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না। ভারত একটি পারমাণবিক ও মহাকাশ শক্তি উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে ভারতীয় বাহিনী ইস্তাম্বুলে বোমা হামলা চালাতেও সক্ষম। যদিও এটি ভারত সরকারের আনুষ্ঠানিক বা অফিসিয়াল কোনো বক্তব্য নয়, এটি তার ব্যক্তিগত মতামত। তবে একজন জ্যেষ্ঠ সামরিক বিশ্লেষকের এমন চরম আগ্রাসী মন্তব্য তুরস্কের গণমাধ্যমে স্ক্যান্ডাল এবং পারমাণবিক হুমকি হিসেবে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এই বৃহত্তর ভূরাজনৈতিক মেরুকরণ এবং সামরিক উত্তেজনার সমান্তরালে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত চরম আকার ধারণ করেছে। বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক তেল সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল তেহরান। এবার এই প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং স্বাভাবিক সামুদ্রিক চলাচলের জন্য ওয়াশিংটনের কাছে 5টি সুনির্দিষ্ট ও কঠোর শর্ত দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গালিবাফের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে, আমেরিকার নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে, বিদেশে আটকে রাখা ইরানের সমস্ত অর্থ ও জাতীয় সম্পদ মুক্ত করতে হবে, ইরানের তেল রপ্তানির উপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তেহরানের বিরুদ্ধে সব ফ্রন্টে সামরিক অভিযান ও হুমকি বন্ধ করতে হবে এবং আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব শর্ত পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করতে হবে। গালিবাফ অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে, যার ফলে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ চাপের মুখে পড়তে বাধ্য। ইরানের এই কঠোর অবস্থানের বিপরীতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল কী হবে তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সাথে আলোচনার কোনো প্রয়োজন তিনি দেখছেন না, তবে ভবিষ্যতে কোনো এক সময় আলোচনার পথ খোলা থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। কিন্তু পারমাণবিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান একেবারে সুনির্দিষ্ট ও চূড়ান্ত। ট্রাম্প কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসতে হবে এবং কোনোভাবেই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না, কারণ তেহরানের হাতে এই অস্ত্র গেলে তারা তা ব্যবহার করতে দ্বিধা করবে না বলেও মনে করে ওয়াশিংটন। তাই যে কোনো মূল্যে এই অস্ত্র ধ্বংস করার নীতিতেই অটল রয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সাথে এর টানাপোড়েন এবং প্রাথমিক একটি সমঝোতাকে তেহরানের একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ খাতামি সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছেন, প্রাথমিক চুক্তি বা সমঝোতা স্মারকের মাধ্যমে ইরান যে সুযোগ পেয়েছে তা সত্যি অনন্য। তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো দেশ আমেরিকার কোনো প্রেসিডেন্টের সই করা দলিলে এত বড় মাপের ছাড় আদায় করতে পারেনি। এ চুক্তির মাধ্যমে ইরান নিজেদের সম্মান ও মর্যাদা বজায় রেখে একটি ঐতিহাসিক স্বীকৃতি অর্জন করেছে। খাতামি এ সফলতার পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করেন। প্রথমত, ইরানের রেভলিউশনারি গার্ড এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের দৃঢ় অবস্থান, যারা যুদ্ধের ময়দানে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছে। আর দ্বিতীয়ত, দেশের সাধারণ মানুষের অসীম ধৈর্য, বিশেষ করে দেশের সেই 60% মানুষ যারা হয়তো অর্থনৈতিক অবস্থা নিয়ে অসন্তুষ্ট বা বিরক্ত ছিল, কিন্তু তা সত্ত্বেও জাতীয় স্বার্থের প্রশ্নে তারা একতাবদ্ধ হয়ে সরকারের পাশে দাঁড়িয়েছে। এই ঐক্যই ইরানকে যুদ্ধে হেরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে বলে মনে করেন তিনি। মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক কূটনীতির এ চরম উত্তেজনার মধ্যেই দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। পাকিস্তানের দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকা সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান চলতি বছর প্রথমবারের মতো তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে প্রায় 8 মাস পর ইমরান খানের সাথে তার স্ত্রী বুশরা বিবি এবং বোন নুরিন নিয়াজির এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় 35 মিনিট ধরে চলা এই একান্ত সাক্ষাৎ পাকিস্তানের চলমান রাজনৈতিক ডামাডোলে নতুন করে বার্তা বহন করে কিনা সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে সিরিয়ায় ইসরায়েলের সামরিক হঠকারিতা, তুরস্কের সাথে সরাসরি যুদ্ধের শঙ্কা, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ, পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের রেড লাইন এবং ইসরায়েলের নতুন আঞ্চলিক জোট গঠনের এই জটিল সমীকরণ পুরো বিশ্ব ব্যবস্থাকে একটি ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই ভূরাজনৈতিক দাবার খেলায় প্রতিটি দেশের একটি ভুল সিদ্ধান্ত বা একটি বেপরোয়া পদক্ষেপ পুরো অঞ্চলকে এমন এক ধ্বংসযজ্ঞের দিকে নিয়ে যেতে পারে যা থেকে ফেরার আর কোনো পথ খোলা থাকবে না।